ওকে, আজকে আমরা হচ্ছে যেই টপিকটা দেখব ডেডলক, সেই স্লাইডের ভিতরে কী কী জিনিস থাকবে সেটা হচ্ছে ডেডলকের ডেফিনেশন সহজ, খুব সহজভাবে, যেহেতু ডেডলক টপিক নিয়ে পড়বো। ডেডলক জিনিসটা আসলে কি, রিয়েল লাইফে আমরা কিছু অ্যানালজি দেখবো যে ডেডলক জিনিসটা কী বোঝায় সেটা দেখবো শুরুতেই। এরপরে সিস্টেম মডেল সম্বন্ধে একটু ধারণা নিব। এরপরে ডেডলক ক্যারেক্টারাইজেশন, কখন ডেডলকটা হচ্ছে, কোন কোন বেসিস জিনিসের উপরে বেস করে আমরা বলতে পারি যে ডেডলক হয়েছে কি হয় নাই সেটা। এরপরে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, মানে বিভিন্ন রকম জিনিস আছে যেটার উপরে বেস করে আমরা বলি নর্মালি যে ডেডলক হয়েছে কিনা। রিসোর্স অ্যালোকেশন গ্রাফ তেমনই একটা জিনিস। এরপরে আসে মেথডস অফ হ্যান্ডেলিং ডেডলক, যে ডেডলক যদি হয়ে যায় তখন আমরা সেটা হ্যান্ডেল করবো কীভাবে। ঠিক আছে, তো এটার জন্য আসছে হলো মেথড অফ হ্যান্ডেলিং ডেডলক। প্রত্যেকটা টপিকই খুবই ইম্পর্টেন্ট, ডেডলক এই পুরো টপিকটাই খুবই ইম্পর্টেন্ট। তো এই যে একটা আমরা চার্ট দেখতে পাচ্ছি, হায়ারকি দেখতে পাচ্ছি, সেটা আমরা পরে আসবো, পুরোটা যখন কভার হয়ে যাবে পুরো ডেডলক টপিকটা, তখন আমরা দেখবো যে কীভাবে কোথায় থেকে কোথায় গেলাম, তখন আমরা এটা মিলাইতে পারবো আর কি। ওকে, তো শুরুতেই হচ্ছে আমরা যদি ডেডলক জিনিসটা চিন্তা করি, ডেডলক বলতে কী বোঝায়। ধরেন এদিক দিয়ে একটা ট্রেন আসছে, এদিক দিয়ে একটা ট্রেন আসছে, দুইটা ট্রেনে যদি এইভাবে আসতে থাকে তাহলে একজন কিন্তু আরেকজনকে ধাক্কা দেবে। তো এই পর্যায়ে যখন আসবে তখন ওই যে বিভিন্ন কিন্তু তাদের সিগন্যাল থাকে, যাদের হচ্ছে এখানে যারা বসে থাকে ওরা কিন্তু এই সেন্ট্রালের সাথে যোগাযোগ করে। এখন এই জায়গায় এসে দুটাই দাঁড়ায় আছে, কে যাবে কে আগে যাবে সেটা কিন্তু নির্ভর করছে সেন্ট্রাল থেকে কি ডিসিশন দেয় তার উপরে। তার আগে পর্যন্ত তারা কিন্তু ডেডলক অবস্থায় বসে আছে, এও যেতে পারছে না ও যেতে পারছে না, কিন্তু একজনের লাইনের উপর দিয়ে তার একজনের লাইন আছে। এই যে এই জায়গাটাতে হচ্ছে কমন একটা পয়েন্ট দেখেন। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে ডেডলক। এখন আমাদের এই কম্পিউটার সিস্টেমে ডেডলক জিনিসটা কেন আসলো, এটা হচ্ছে ব্যাপার। ডেডলক জিনিসটা আসলেও এই কারণে যে আমরা সবসময় বলি যে আমাদের রিসোর্স কিন্তু অনেক লিমিটেড, প্রসেস কিন্তু আনলিমিটেড, অসংখ্য সংখ্যক প্রসেস। এই অসংখ্য কোটি কোটি প্রসেসগুলো নির্দিষ্ট এই সংখ্যক রিসোর্সগুলোকেই ব্যবহার করে। এখন এই নির্দিষ্ট সংখ্যক রিসোর্সগুলো যদি কতগুলো প্রসেস দ্বারা অলরেডি অ্যাভেলেবল অবস্থায় থাকে, অন্য কোনো প্রসেস যদি এই যেগুলো হচ্ছে অন্য প্রসেস দ্বারা অলরেডি অকুপাইড হয়ে গেছে রিসোর্সগুলো, ওগুলোকে যদি রিকোয়েস্ট করতে চাই তাহলে কি পাবে? তাহলে নিশ্চয়ই পাবে না। কারণ কি? কারণ ওগুলো তো অলরেডি অন্য কোনো প্রসেস নিয়ে বসে আছে। এখন আরেকটা প্রসেস যদি ওই রিসোর্সগুলোকেই চায় তখন তো আর নিতে পারবে না, তখন এই রিসোর্সগুলো ডেডলকে পড়ে যাবে যারা হচ্ছে ওই রিসোর্সটাকে চাইছিল। তো সেটা ডেফিনেশনে কী বলছে দেখেন, এ প্রসেস রিকোয়েস্ট রিসোর্সেস, একটা প্রসেস সবসময় তার কাজের জন্য, তার এক্সিকিউশনের জন্য রিসোর্স দরকার হয়, এই জন্য রিসোর্সগুলোকে রিকোয়েস্ট করে। এখন রিকোয়েস্ট করলে যে রিসোর্সগুলোকে পাবে তা কিন্তু না। ইফ দ্য রিসোর্সেস আর নট অ্যাভেলেবল অ্যাট দ্য টাইম, ওই সময় যদি রিসোর্সগুলো অ্যাভেলেবল না থাকে তাহলে ওই প্রসেসটাকে কী করতে হয়, ওয়েটিং স্টেটে চলে যায়। আমরা হচ্ছে প্রসেসের বিভিন্ন রকম স্টেট দেখে আসছিলাম, স্টেট অফ এ প্রসেস, তা সেখানে একটা কিন্তু ওয়েটিং স্টেটে ছিল। তাহলে যদি কোনো একটা প্রসেস রিসোর্সকে নির্দিষ্ট একটা মুহূর্তে না পায় তাহলে সেটা কোন ওই স্টেটে চলে যাবে, ওয়েটিং স্টেটে চলে যাবে। এখন এই ওয়েটিং স্টেটটা যদি অনেকক্ষণ ধরে চলে এবং এই স্টেটটা যদি সহসাই চেঞ্জ না হয় তখন কি হবে? কেন চেঞ্জ হচ্ছে না? কারণ যে রিসোর্সটাকে চাচ্ছিল সেই রিসোর্সটা অন্য কোনো একটা প্রসেস অলরেডি নিয়ে বসে আছে, তাহলে সেই জিনিসটাকে বলা হবে ডেডলক। তাহলে কি বোঝা গেল ডেডলকের কনসেপ্টটা? মনে করেন কোনো একটা রিসোর্স একটা প্রসেস চেয়ে বসলো, কিন্তু ওই রিসোর্সটাকে সে সাথে সাথে পেলো না, ওয়েটিং স্টেটে তাহলে যাবে। কেন পেলো না? কারণ ওই রিসোর্সটা অন্য কোনো একটা প্রসেস নিয়ে বসে আছে। এই সোজা বাংলায় এই কথাটা ক্লিয়ার? এখন ডেডলক জিনিসটা কি বোঝাচ্ছে, বোঝা গেছে? জি স্যার। হুম, ওকে। তাহলে এখন আমরা একটু জিনিসগুলো দেখব যে সিস্টেম মডেল জিনিসটা আসলে কী বোঝাচ্ছে, বা এই সিস্টেম মডেলের ভিতরে কী কী জিনিস থাকতে পারে। এখানে বলছে এই সিস্টেম কনসিস্টস অফ এ ফাইনাইট নাম্বার অফ রিসোর্সেস টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং এ নাম্বার অফ কম্পিটিং প্রসেসেস, মানে অনেকগুলো প্রসেস কিন্তু আছে, নির্দিষ্ট সংখ্যক রিসোর্স, ফাইনাইট নাম্বার অফ রিসোর্সগুলোকে কিন্তু ডিস্ট্রিবিউট করতে হবে। এখন এই যে ডিস্ট্রিবিউশনটা আছে, দ্য রিসোর্সেস মে বি পার্টিশন ইন্টু সেভারাল টাইপস ইজ কনসিস্টিং অফ সাম নাম্বার অফ আইডেন্টিক্যাল ইনস্ট্যান্সেস। আচ্ছা, তার মানে যেটা বোঝাচ্ছে যে রিসোর্সগুলো যে আছে সেই রিসোর্সগুলো বিভিন্ন রকমের হতে পারে। সেটা হতে পারে কি কি রিসোর্সগুলো কী কী হতে পারে, এখানে দেখেন বলছে যে সিপিইউ সাইকেল, এটা একটা রিসোর্স, ফাইলস, ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো হচ্ছে একটা রিসোর্স টাইপ। ঠিক আছে, এবং মেমোরি সেটাও কিন্তু একটা রিসোর্স টাইপ। তো একটা প্রসেস তার এক্সিকিউশনের জন্য এই রিসোর্সগুলোকে সে ব্যবহার করতে চায়।
তো কেন এই যে দেখেন বলছে, এ প্রসেস মে রিকোয়েস্ট অ্যাজ মেনি রিসোর্সেস অ্যাজ ইট রিকোয়েস্ট টু ক্যারি আউট ইটস ডিজাইন ডেজিগনেটেড টাস্ক, মানে নির্দিষ্ট যে কাজটা, স্পেসিফিক যে টাস্কটা তাকে করতে হবে প্রসেসকে, তার জন্য হচ্ছে এই রিসোর্সগুলোকে ব্যবহার করতে হতে পারে। যেমন ধরেন কোনো একটা প্রসেসের কাজটা এমন যে সে একটা সাম করবে, সামেশন অপারেশন সাম করে তার যেই ইনপুট কোনো একটা জায়গা থেকে তো নিতে হবে, আউটপুট জেনারেট করে তো তাকে মেমোরিতে রাখতে হবে। এই যে মেমোরি সে ব্যবহার করছে, মেমোরির যে নির্দিষ্ট একটা পোর্শন সে ব্যবহার করছে, এটাই হচ্ছে সেই রিসোর্সের জন্য রিকোয়েস্ট করা যায় আমি এই মেমোরির এই স্পেসিফিক পোর্শনটা ব্যবহার করব। তো এখানে একটা জিনিস বলা হচ্ছে যে একটা প্রসেস যে রিসোর্সকে রিকোয়েস্ট করবে, সেটা কখনোই একটা সিস্টেমের মধ্যে যতগুলো রিসোর্স অ্যাভেলেবল তার চাইতে বেশি হবে না। ধরেন একটা কম্পিউটার সিস্টেম, আমাদের টোটাল রিসোর্স হচ্ছে 20টা, নাম্বার অফ প্রসেস থেকে যে রিকোয়েস্টগুলো আসবে সেটা কখনোই 20টার বেশি হতেই পারবে না, তার মধ্যেই থাকবে আর কি, এটাই বোঝানো হচ্ছে। এরপরে হচ্ছে যে আমরা যেই একটা যে কম্পিউটার সিস্টেমের কথা চিন্তা করতে পারি, সেখানে যে হচ্ছে প্রসেসগুলো রিকোয়েস্ট করবে এটা রিসোর্সগুলোকে, সেই ধাপগুলোকে কীভাবে কোন সিকোয়েন্স মেনটেন করে। তো শুরুতে হচ্ছে রিকোয়েস্ট, একটা প্রসেস হচ্ছে একটা রিসোর্সকে রিকোয়েস্ট করে শুরুতেই। এখন যদি রিকোয়েস্টটা গ্র্যান্ট হয় তাহলে তো ভালোই, সেই রিসোর্সে সে অ্যাক্সেস পেয়ে যাবে। যদি না হয়, যদি রিকোয়েস্টটার সাথে সাথে গ্র্যান্ট না হয়, তখন কি হবে, তখন হচ্ছে ওই প্রসেসটাকে একটা ওয়েটিং স্টেটে ওয়েট করতে হবে, একটা সার্টেন টাইম পর্যন্ত তাকে ওয়েটিং স্টেটে থাকতে হবে। এরপর হচ্ছে ইউজ। আচ্ছা, একদিন না একদিন ওই যে রিসোর্সটা যে প্রসেস নিয়ে বসেছিল সে তো তার কাজ শেষ করে দিলেও ওই রিসোর্সটা অন্য একটা প্রসেস ইউজ করতে পারবে। তারপরে আমরা ধরে নিলাম যে যখন এই রিকোয়েস্ট তো করে রাখছিল এই প্রসেসটা, তাহলে যখন প্রসেসটা রিকোয়েস্ট করে রাখলো, যখন ওই রিসোর্সটা পাবে তখন সে নিশ্চয়ই ইউজ করবে। তো যখন ইউজ করতে থাকলো, তারপরে ধরেন তার ইউজ যখন শেষ হয়ে গেলো, তখন কি তো আর রিসোর্সটাকে নিয়ে বসে থাকবে না, তখন হচ্ছে সেই রিলিজ করে দেবে। তার মানে 3টা ধাপ হচ্ছে, একটা প্রসেস একটা নির্দিষ্ট রিসোর্সকে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টটা নেওয়ার পরে তাকে ওয়েটিং স্টেটে থাকতে হতে পারে, অথবা সাথে সাথে সে অ্যাক্সেস করতে পারে। তো একদিন না একদিন তো রিসোর্সটাকে সে ইউজ করবে, এটা হচ্ছে 2 নম্বর ধাপ, সেই রিসোর্সটাকে ইউজ করলো। 3 নম্বর, যদি তার কাজটা পুরোপুরি শেষ হয়ে যায়, এক্সিকিউশন যদি হয়ে যায়, তখন সে রিসোর্সটাকে নিয়ে বসে থাকতে পারবে না, রিলিজ করে দেবে। রিলিজ করলে সুবিধাটা কি, অন্য কোনো একটা প্রসেস যদি এই রিসোর্সটাকে রিকোয়েস্ট করে, তাহলে সেই রিসোর্সটাকে ওই প্রসেসটা ইউজ করতে পারবে। এই 3টা ধাপে কাজ হয়। ওকে, তো ডেডলকের জন্য এটা আমাদের একটু বোঝার জিনিস, সেটা হচ্ছে যে ডেডলকটা হচ্ছে কীভাবে, কেন হচ্ছে। সেটা হচ্ছে দেখেন যে এখানে একটা রিসোর্স 1 যেটা আছে, সেই রিসোর্স 1টা অ্যাসাইন করা আছে হচ্ছে প্রসেস 1-এর জন্য। তার মানে প্রসেস 1 এই রিসোর্স 1টাকে ব্যবহার করছে অলরেডি, কিন্তু প্রসেস 1 তার কাজের জন্য আরেকটা রিসোর্সকে দরকার, সেটা কোন রিসোর্স 2। সেই রিসোর্স 2কে ব্যবহার করতে পারছে না, কারণ কি, সেই রিসোর্স 2 নিয়ে আসে হচ্ছে প্রসেস 2 এর জন্য সেটা অ্যাসাইন করা আছে। একটা জিনিস মাথায় রাখবেন, একটা রিসোর্স যদি কোনো একটা প্রসেসের কাছে অ্যাসাইন করা থাকে, তাহলে সেই রিসোর্সটা অন্য কোনো প্রসেসর ব্যবহার করতে পারবে না। তাহলে এই রিসোর্স 1 কার জন্য, প্রসেস 1-এর জন্য, কিন্তু প্রসেস 1-এর কাকে দরকার, কাকে সে রিকোয়েস্ট করছে, রিসোর্স 2কে, কিন্তু রিসোর্স 2কে সে পাচ্ছে না। কেন পাচ্ছে না, কারণ সেটা আসে হচ্ছে প্রসেস 2 এর জন্য। প্রসেস 2 রিসোর্স 1-কে দরকার, কিন্তু রিসোর্স 1-কে কেন পাচ্ছে না, প্রসেস 1-এর জন্য। তাহলে দেখেন, যার যেটা দরকার তাকে সে পাচ্ছে না, যাকে দরকার নেই সেটা নিয়ে বসে আছে। এই জিনিসটাই হচ্ছে ডেডলকের কারণ, কেউ কাকে পাচ্ছে না। প্রসেস 1-এর দরকার রিসোর্স 2কে, কিন্তু রিসোর্স 2কে সে পাচ্ছে না, কারণ রিসোর্স 2 কার জন্য, প্রসেস 2 এর জন্য অ্যাসাইন করা আছে। প্রসেস 2 এর দরকার রিসোর্স 1, কিন্তু রিসোর্স 1 কার জন্য, প্রসেস 1-এর জন্য। এর জন্য প্রসেস 2 রিসোর্স 1-কে পাচ্ছে না। ঠিক আছে, তো আলটিমেটলি এরকম একটা সার্কেল যখন ক্রিয়েট হবে, তখন আমরা বলতে পারি যে ডেডলক হতে পারে। ঠিক আছে, আমরা ডিরেক্টলি বলবো না কখনো ডেডলক হচ্ছে, ডেডলক হতে পারে আমরা বলবো সবসময়। ওকে, তো আরেকটা আমরা এক্সাম্পল দেখি। এখানে যেটা বোঝানো হচ্ছে যে রিসোর্স 1 সেটা অ্যাসাইন করা আছে হচ্ছে প্রসেস 1-এর কাছে, কিন্তু প্রসেস 1 রিকোয়েস্ট করছে হচ্ছে রিসোর্স 2-এর কাছে। আমরা একটা জিনিস মাথায় রাখবো, রিসোর্স থেকে যদি তীর চিহ্নটা প্রসেসের দিকে যায়, এটা বোঝাবে হচ্ছে ওই রিসোর্সটা অ্যাসাইন করা আছে হচ্ছে নির্দিষ্ট একটা প্রসেসের জন্য। আর যদি প্রসেস থেকে এরকম একটা বা তীর যদি রিসোর্সের দিকে যায়, তাহলে আমরা বুঝবো যে ওই প্রসেসটা ওই রিসোর্সটাকে চাচ্ছে, রিকোয়েস্ট করছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বুঝবো যে রিসোর্স 1টা
এই প্রসেস ওয়ানের জন্য অ্যাসাইন করা আছে, কিন্তু প্রসেস ওয়ান রিকোয়েস্ট করছে কাকে? প্রসেস টুকে, সরি রিসোর্স টুকে। এই রিসোর্স টু অ্যাসাইন করা আছে হচ্ছে প্রসেস টু এর কাছে, কিন্তু প্রসেস টু রিকোয়েস্ট করছে হলো রিসোর্স থ্রিকে। রিসোর্স থ্রি অ্যাসাইন করা আছে হলো প্রসেস থ্রি এর কাছে, প্রসেস থ্রি রিকোয়েস্ট করছে হলো রিসোর্স ফোরকে। রিসোর্স ফোর অ্যাসাইন করা আছে প্রসেস ফোরের কাছে, কিন্তু প্রসেস ফোর রিকোয়েস্ট করছে হলো রিসোর্স ওয়ানকে। তাহলে এখানেও কি একটা সাইকেল পাওয়া গেছে? কেউ একজন একটু বলুন তো, এখানে কি সাইকেল পাওয়া গেছে কিনা? এখানে কি সাইকেল আছে? স্যার এটা আরেকবার বলেন। আচ্ছা, ওকে, একটা জিনিস একটু আচ্ছা আমার মনে হয় আমি হোয়াইট বোর্ডে নিয়ে গেলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা বোর্ড কি দেখা যাচ্ছে? হোয়াইট বোর্ড? না স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ওখান থেকে দেখাই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন, সেটা হচ্ছে যে এখানে যে রিসোর্স ওয়ানটা আছে, আমরা বুঝবো যে তীর চিহ্নটা, এই যে তীর চিহ্ন, সেটা যদি রিসোর্স থেকে প্রসেসের দিকে যায় তখন সেটা বোঝাবে হলো ওই রিসোর্সটা ওই প্রসেসের জন্য অ্যাসাইন করা, মানে এই রিসোর্সটা হচ্ছে এই রিসোর্স ওয়ান প্রসেস ওয়ানেরই সম্পত্তি। এখন এই রিসোর্স ওয়ানটাকে অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না, এরকম জিনিস। ঠিক আছে, তো রিসোর্স থেকে প্রসেসের দিকে তীর চিহ্ন দেওয়া দেখাইলে আমরা বুঝবো যে এটা হচ্ছে ওইটার জন্য অ্যাসাইন করা আছে। আর যদি প্রসেস থেকে রিসোর্সের দিকে তীর চিহ্ন যায় তখন সেটা বুঝবো হলো যে এই প্রসেসটা এই রিসোর্সটাকে চাচ্ছে, রিকোয়েস্ট করছে। ঠিক আছে, তো এখন এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই রিসোর্স ওয়ানটা অ্যাসাইন করা আছে কার কাছে? প্রসেস ওয়ানের কাছে। এখন প্রসেস ওয়ান রিকোয়েস্ট করছে কাকে? রিসোর্স টুকে। কিন্তু রিসোর্স টু অ্যাসাইন করা আছে কার কাছে বলেন তো? প্রসেস টু এর কাছে। প্রসেস টু। প্রসেস টু রিকোয়েস্ট করছে কাকে? রিসোর্স থ্রিকে। রিসোর্স থ্রি। রিসোর্স থ্রি অ্যাসাইন করা আছে কার জন্য? প্রসেস থ্রি এর জন্য। প্রসেস থ্রি রিকোয়েস্ট করছে কাকে? রিসোর্স ফোরকে। রিসোর্স ফোর অ্যাসাইন করা আছে প্রসেস ফোরের কাছে, আবার প্রসেস ফোরটা রিকোয়েস্ট করছে কাকে? রিসোর্স ওয়ানকে। এখন আমার কোশ্চিনটা হলো যে এইখানে কি আগে যেরকম একটা সাইকেল দেখলাম, এরকম টাইপের একটা সাইকেল, এখানেও কি সেই সাইকেলটা আছে? জি স্যার, এখানেও আছে। ঠিক সাইকেলটা আছে, কারণ আমরা দেখলাম যে যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই কিন্তু আবার শেষ করছে। ঠিক আছে, সুতরাং এইখানে কিন্তু একটা সাইকেল আছে, সুতরাং এখানেও একটা কিন্তু ডেডলক হতে পারে। এই যে ডেডলক হবে কি হবে না, এটার জন্য হচ্ছে আমাদের এখানে নেসেসারি কিছু কন্ডিশন আছে। ঠিক আছে, সেটা আমরা এখন দেখবো যে নেসেসারি কন্ডিশনগুলো কী, যে কোন কী কী থাকলে ডেডলক হতে পারে। তো দেখেন এখানে নর্মালি নেসেসারি এটা খুবই ইম্পর্টেন্ট। নেসেসারি কন্ডিশনগুলো হচ্ছে চারটা: মিউচুয়াল এক্সক্লুশন, হোল অ্যান্ড ওয়েট, নো প্রিমশন, সার্কুলার ওয়েট, আমরা একটা একটা করে দেখব। তো মিউচুয়াল এক্সক্লুশন বলতে কী বোঝাবে? মিউচুয়াল এক্সক্লুশন বলতে বোঝাবে যে দেখেন এখানে বলছে যে অ্যাটলিস্ট ওয়ান রিসোর্স মাস্ট বি হেল্ড ইন এ নন শেয়ারেবল মোড। তার মানে কি, যে এইখানে আমরা যেটা দেখলাম যে রিসোর্স ওয়ান, সেই রিসোর্স ওয়ানটা শুধুমাত্র একটা মাত্র প্রসেসের কাছে যেতে পারবে, একাধিক প্রসেসের কাছে কিন্তু যেতে পারবে না। যদি যেত
তাহলে তো আর ডেডলক হতো না। কারণ ডেডলক মানে কি, যে রিসোর্সটা, এই যে দেখেন রিসোর্স টুটাকে প্রসেস ওয়ান চাচ্ছে কিন্তু পাচ্ছে না। কার জন্য পাচ্ছে না? প্রসেস টু এর জন্য পাচ্ছে না। কারণ কি, এই রিসোর্স টুকে প্রসেস ওয়ান নিয়ে বসে আছে, একজন যদি নিয়ে বসে থাকে অন্য কেউ আর তাকে পাবে না। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মানে প্রত্যেকটা রিসোর্স যদি কেউ ব্যবহার করে, একটা মাত্র প্রসেসই কেবল ব্যবহার করবে, একাধিক প্রসেস ব্যবহার করতে পারবে না। এটাকেই বলা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান রিসোর্স মাস্ট বি হেল্ড ইন এ নন শেয়ারেবল। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, নন শেয়ারেবল মোডে থাকতে হবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা রিসোর্স যে এক একটা প্রসেসের কাছে যাবে সেগুলো নন শেয়ারেবল হবে। একটা রিসোর্সকে একাধিক প্রসেস এট এ টাইম ব্যবহার করতে পারবে না। Only one process at a time can use the resource. If another process requests that resource, the requesting process must be delayed until the resource has been released. তাহলে যতক্ষণ না পর্যন্ত অবশ্যই একটা রিসোর্সকে একটা প্রসেস এট এ টাইম ইউজ করবে। যদি অন্য কোনো প্রসেস রিকোয়েস্ট করে তাহলে ওই রিকোয়েস্টিং প্রসেসটাকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই যে নির্দিষ্ট যে প্রসেসটা নিয়ে কাজ করছিল ওই রিসোর্সটাকে সে যতক্ষণ না রিলিজ করে ততক্ষণ পর্যন্ত ওই রিকোয়েস্টিং প্রসেসটাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মানে আমি শেয়ারেবল হব না কখনো, যে রিকোয়েস্ট করলে সাথে সাথে যে আমার রিসোর্সটাকে দিয়ে দেবো এমনটা কিন্তু না। যখন আমি ছেড়ে দেবো তখনই কেবল রিসোর্সটাকে অন্য প্রসেস ব্যবহার করতে পারবো। এটাকে বলা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। এরপর আসছে হলো হোল্ড অ্যান্ড ওয়েট। হোল্ড অ্যান্ড ওয়েট বলতে কি বোঝাবে দেখেন, এটা একটু বুঝাইতে আগের এক্সাম্পল থেকেই। হোল্ড দেখেন, এখানে যেই রিসোর্স ওয়ানটা আছে সেই রিসোর্স ওয়ানটা যে প্রসেস ওয়ানের কাছে অ্যাসাইন করা আছে, এই অ্যাসাইন করা জিনিসটাকে বোঝাচ্ছে হলো হোল্ড করা। আর প্রসেস ওয়ান রিসোর্স টু এর জন্য কী করছে, রিকোয়েস্ট করছে, এটাকে বলা হচ্ছে ওয়েট করা। ঠিক আছে, তার মানে যদি আমি ডেডলক করতে চাই বা ডেডলক হওয়ার জন্য হোল্ডও হইতে হবে, আরেকটা হচ্ছে কি ওয়েটও করতে হবে। প্রত্যেকটা প্রসেসে এভাবে হোল্ড করতে ওয়েট করতে হবে, তাছাড়া কিন্তু ডেডলক হবে না। তাহলে এখানে দেখেন যে রিসোর্স ওয়ান, সেই রিসোর্স ওয়ানেরটা কি প্রসেস ওয়ানের কাছে হোল্ড করছে, হোল্ড করে রাখছে রিসোর্স ওয়ানটাকে। আর রিসোর্স টু এর জন্য প্রসেস ওয়ানটা ওয়েট করে আছে, এটাকে বলা হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। এ প্রসেস মাস্ট বি হোল্ডিং অ্যাট লিস্ট ওয়ান রিসোর্স অ্যান্ড ওয়েটিং টু অ্যাকোয়ার অ্যাডিশনাল রিসোর্স। তার মানে কি, একটা রিসোর্সকে সে হোল্ড করে রাখবে, আরেকটা রিসোর্সকে সে পাওয়ার জন্য ওয়েট করবে, এটাকে বলা হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। ওকে, নেক্সট হচ্ছে নো প্রিমশন। নো প্রিমশন জিনিসটা বলতে কী বোঝাবে, আমরা হচ্ছে প্রিমশন, নন প্রিমটিভ, প্রিমটিভ এই জিনিসগুলোর সাথে হয়তো পরিচিতি আছে আমাদের। তাহলে হচ্ছে যে এই নো প্রিমশন জিনিসটা বোঝাবে যে দেখেন এখানে বলছে যে রিসোর্সেস ক্যান নট বি প্রিমটিভ, দ্যাট ইজ এ রিসোর্স ক্যান বি রিলিজড অনলি ভলেন্টারিলি বাই দ্য প্রসেস হোল্ডিং ইট আফটার দ্য প্রসেস হ্যাজ কমপ্লিটেড ইটস টাস্ক। তার মানে বোঝাচ্ছে যে এটা যে দেখেন যে এই রিসোর্স টু সেটা অ্যাসাইন করা আছে কার কাছে, প্রসেস টু। তার মানে প্রসেস টু এর কাজ যতক্ষণ না শেষ হয় সে নিশ্চয়ই রিসোর্স টুকে ছাড়বে না, রিলিজ করবে না। যতক্ষণ না রিসোর্স টু রিলিজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রসেস ওয়ান রিসোর্স টুকে যতই রিকোয়েস্ট করুক সে কিন্তু ব্যবহার করতে পারবে না। কারণ কি, অলরেডি রিসোর্স টু প্রসেস টু নিয়ে বসে আছে, রিসোর্স টুকে প্রসেস টু নিয়ে বসে আছে। সুতরাং প্রসেস ওয়ান রিকোয়েস্ট করলেও সে কিন্তু সাথে সাথে এটাকে ইউজ করতে পারছে না। তো এই জিনিসটাকে বলা হচ্ছে নো প্রিমশন, যে রিসোর্স টু এর ব্যবহার প্রসেস টু যতক্ষণ না শেষ করে ততক্ষণ না পর্যন্ত কিন্তু এই রিসোর্স টুকে রিলিজ করবে না। ভলেন্টারিলি যে এই যখন এই রিকোয়েস্ট করছে সাথে সাথে যে তাকে দিয়ে দেবে এমনটা কিন্তু না, প্রসেস টু নিজের কাজ শেষ করবে তারপরে রিলিজ করবে, এটাকে বলা হচ্ছে নো প্রিমশন। রিসোর্সেস ক্যান নট বি প্রিমটেড, দ্যাট ইজ এ রিসোর্স ক্যান বি রিলিজড অনলি ভলেন্টারিলি বাই দ্য প্রসেস হোল্ডিং ইট আফটার দ্যাট প্রসেস হ্যাজ কমপ্লিটেড ইট টাস্ক। ঠিক আছে, তার মানে হচ্ছে যে প্রসেসটা একটা নির্দিষ্ট রিসোর্সকে নিয়ে বসে আছে সে যতক্ষণ না পর্যন্ত তার কাজ শেষ করছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ওই এই রিসোর্সটাকে ছাড়বে না। ও যখন ছেড়ে দেবে তখন যে রিকোয়েস্ট করলো রিকোয়েস্টিং যে প্রসেস সে তখন পাবে তাকে। এই হচ্ছে ব্যাপার। এরপরে হচ্ছে সার্কুলার ওয়েট। আমরা যেটা দেখলাম যে সবসময় একটা সার্কুলার ওয়েট কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু ডেডলক হতে পারে। আর এই চারটা কন্ডিশন। সার্কুলার ওয়েট কী জিনিস, এখানে যেমন একটা সার্কুলার ওয়েট দেখলাম, এই যে একটা রিসোর্স সে অ্যাসাইন করা আছে আরেকজনের কাছে, কিন্তু এই রিকোয়েস্ট করছে আরেকজনকে, এই যার কাছে যাকে রিকোয়েস্ট করলো সে হচ্ছে অ্যাসাইন করা আছে আরেকজনের কাছে,
এই আবার রিকোয়েস্ট করছে আরেকটাকে, এরকম একটা সার্কুলার ওয়েট থাকতে হবে, তাহলে কিন্তু ডেডলক হতে পারে। তো চারটা জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন, সার্কুলার ওয়েট। এই চারটা জিনিস যদি থাকে, এই 4 কন্ডিশন যদি দেখতে পারি, তখন আমরা বলতে পারি যে ডেডলক হতে পারে। ওকে, এরপর আমরা চলে আসবো হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। রিসোর্স অ্যালোকেশন গ্রাফ জিনিসটি কি? সেটা হচ্ছে যে ডেডলক হবে কি হবে না, সেটা যে একটা নির্দিষ্ট ডিরেক্টেড গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়, সেটাকে বলা যায় হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। তো এই রিসোর্স অ্যালোকেশন যে গ্রাফ, সেটা হচ্ছে কিছু ভার্টিসেস যেগুলোকে আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, আর কিছু এজেস ই, সেটাতে সেইগুলো নিয়ে আর কি এগুলো তৈরি হয়, কনসিস্ট অফ এ সেট অফ ভার্টিসেস অ্যান্ড এ সেট অফ এজেস। এইখানে হচ্ছে বিভিন্ন রকম প্রসেস থাকবে, বিভিন্ন রকম রিসোর্স থাকবে। তো এই যে অ্যাক্টিভ প্রসেসগুলো থাকবে, সেগুলো হচ্ছে ধরে নিলাম যে এন সংখ্যক অ্যাক্টিভ প্রসেসেস আছে, আর রিসোর্সের যে টাইপসগুলো আছে সেগুলো ধরে নিলাম এম সংখ্যক রিসোর্সেস টাইপ আছে, ঠিক আছে, ওই সিস্টেমের ভিতরে। তো এখন রিসোর্স অ্যালোকেশন গ্রাফ শুরু করার আগে আমাদের কিছু কিছু জিনিস জানা দরকার। সেটা হচ্ছে যে রিকোয়েস্ট এজ। রিকোয়েস্ট এজ কী বোঝাবে? একটু আগে বললাম যে প্রসেস থেকে রিসোর্সের দিকে যদি তীর চিহ্ন থাকে, সেটাকে বোঝাবে কি? রিকোয়েস্ট এজ। অ্যাসাইনমেন্ট এজ কি বোঝাবে? রিসোর্স থেকে প্রসেসের দিকে যদি তীর চিহ্ন থাকে, সেটাকে বোঝাবে অ্যাসাইনমেন্ট এজ। আমি একটা এক্সাম্পলের দিকে চলে যাই, সেটা হচ্ছে রিসোর্স থেকে প্রসেসের দিকে যদি তীর চিহ্ন থাকে, সেটাকে বোঝাবে হলো অ্যাসাইনমেন্ট এজ। প্রসেস থেকে যদি রিসোর্সের দিকে তীর চিহ্ন থাকে, সেটাকে বোঝাবে রিকোয়েস্ট এজ। এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। এরপরে হচ্ছে যে প্রসেসগুলোকে সবসময় সার্কেল আকারে দেখানো হবে, আর রিসোর্সগুলোকে সবসময় রেক্টেঙ্গল। এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় যে আমরা যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, তখন প্রসেসগুলোকে সবসময় সার্কেল আকারে দেখাবো এবং রিসোর্সগুলোকে সবসময় রেক্টেঙ্গল আকারে দেখাবো। এখন এই যে রিসোর্সগুলো যে আছে, সেই রিসোর্সগুলোর ভিতরে ইনস্ট্যান্স বলে একটা জিনিস থাকতে পারে। সেই ইনস্ট্যান্স বলতে কি বোঝায়? যে রিসোর্সের ভিতরেও আরও কিছু ছোটো ছোটো রিসোর্স থাকতে পারে, ঠিক আছে। তো এই ছোটো ছোটো রিসোর্সগুলোকে বলা হচ্ছে একটা ইনস্ট্যান্স। এখন একটা রিসোর্স সিঙ্গেল একটা ইনস্ট্যান্স দ্বারাও হতে পারে, অনেকগুলো ইনস্ট্যান্স দ্বারাও তৈরি হতে পারে। তো এই ইনস্ট্যান্সগুলোকে রিপ্রেজেন্ট করা হয় ডট দিয়ে। তো আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। এই যে দেখেন, এইগুলো যেহেতু রেক্টেঙ্গল দেওয়া আছে, তাহলে এটাকে কী বোঝাবে? এটা হচ্ছে একটা রিসোর্স। আর যেগুলো হচ্ছে সার্কেল আকারে দেখানো হচ্ছে, সেগুলো হচ্ছে একটা প্রসেস। এবং এই যে রিসোর্সের ভিতরে বললাম যে ইনস্ট্যান্স, যে রিসোর্সের ভিতরে যদি আরও কিছু রিসোর্স থাকে, সেগুলো হচ্ছে ডট দ্বারা রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে এখানে ইনস্ট্যান্স আকারে দেখানো হয়েছে। এই যে এখানে দেখেন, এই যে R2 রিসোর্স, সেই R2 রিসোর্সের দুইটা ইনস্ট্যান্স, তার মানে দুই ধরনের রিসোর্স তার মধ্যে আছে, ওই রিসোর্সের মধ্যে আরও রিসোর্স আছে। এরপরে হচ্ছে যে R4, সেখানে দেখা যাচ্ছে তিনটা ডট, তার মানে এখানে তিনটা ইনস্ট্যান্স আছে। এখন প্রশ্নটা হলো যে এটা একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। তো এখানে যে রিসোর্সগুলো কী কী আছে? R1, R2, R3, R4। আর এখানে এইজগুলো যদি আমরা একটু দেখি, এইজগুলো কীভাবে আছে দেখেন, এখানে দেখানো হচ্ছে P1 to R1, P1 থেকে R1 এর দিকে একটা তীর চিহ্ন, দেখেন P1 থেকে R1 এর দিকে একটা তীর চিহ্ন গেছে। তারপরে কি হইলো? P2 থেকে R3 এর দিকে একটা, P2 থেকে R3 এর দিকে একটা তীর চিহ্ন গেছে, ঠিক আছে। এরপর R1 থেকে P2, R1 থেকে P2 এর দিকে একটা তীর চিহ্ন গেছে। R2 থেকে P2, R2 থেকে P2 এর দিকে তীর চিহ্নটা গেছে। R2 থেকে P1, R2 থেকে P1 এর দিকে একটা গেছে। দেখেন, একটা ইনস্ট্যান্স গেছে হচ্ছে P2 এর দিকে, আর একটা ইনস্ট্যান্স গেছে হলো P1 এর দিকে। এরপরে হচ্ছে R3 থেকে P3 এর দিকে। আপনাদের কোশ্চেনটা এমন হতে পারে যেরকম একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে আপনাকে হচ্ছে যে এজগুলো দেখাতে হইতে পারে, যে কোন কোন এজ অ্যাসাইনমেন্ট এজ, কোনগুলো হচ্ছে রিকোয়েস্ট এজ, এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হতে পারে, ঠিক আছে। তো একজনকে আমি একটু জিজ্ঞেস করি, তরিকল যদি থাকেন আপনি একটু বলেন যে এই যে R2 এই ইনস্ট্যান্স থেকে P1 এর দিকে যে একটা তীর চিহ্ন গেল, এটাকে কি আমরা অ্যাসাইনমেন্ট এজ বলবো নাকি রিকোয়েস্ট এজ বলবো? রোল নম্বর 12। রোল 12, রোল 19, তাসনিম। জি স্যার। হ্যাঁ, আপনি একটু বলেন তো যে এই যে R2 যে রিসোর্স, তার সেকেন্ড যে ইনস্ট্যান্স, সেখান থেকে যখন আমি P1 এর দিকে তীর চিহ্নটা দিলাম, এটাকে আমরা কি রিকোয়েস্ট এজ বলতে পারি নাকি হচ্ছে অ্যাসাইনমেন্ট এজ, কি বলবো? অ্যাসাইনমেন্ট এজ। অ্যাসাইনমেন্ট এজ, ওকে।
আর আচ্ছা, আরেকটা সেটা হচ্ছে যে এই যে P2 থেকে R3 দিকে যে রিকোয়েস্ট, এটা যে গেল, এটাকে কি বলবো, অ্যাসাইনমেন্ট নাকি রিকোয়েস্ট? P2 থেকে P2 থেকে R3 দিকে যে তীর চিহ্নটা গেল, এটাও অ্যাসাইনমেন্টে হবে। এটাও অ্যাসাইনমেন্টেজ হবে? দুইটার মধ্যে তাহলে পার্থক্য কি? এখানে হচ্ছে রিসোর্স থেকে প্রসেসের দিকে যাচ্ছে, আর এখানে প্রসেস থেকে রিসোর্সের দিকে আচ্ছা যাচ্ছে। এটা হচ্ছে তাহলে হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট এস, সেটা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে রিসোর্স থেকে যদি প্রসেসের দিকে যায়, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এস। আর যদি প্রসেস থেকে রিসোর্সের দিকে যায়, তাহলে সেটা বুঝবো রিকোয়েস্ট এস। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে হোল্ড করা, এটা হচ্ছে ওয়েট করা। Okay. এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আপনারা একটা গ্রাফ দেখতে পাচ্ছেন, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, এখানে কি ডেডলক হবে? মানে আমি কি সার্কেল এখানে পাচ্ছি কোনো? কি মনে হয়? স্যার R4 এর সঙ্গে তো কানেকশন নাই। আচ্ছা, R4 এর কানেকশন আমার দরকার নেই, এমনিতে কি সার্কেল আছে? R4 বাদে তো স্যার কানেকশন মানে সার্কেলটা তো মানে মিলছে না, কারণ P3 থেকে তো R2 তে আসছে না। এটাই হচ্ছে আমার প্রশ্ন, যে এখানে কি সার্কেল হচ্ছে কি হচ্ছে না? এক কথায় উত্তর হ্যাঁ না। না 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 স্যার, এখানে তো R2 তো আহ, দুই জায়গাতে একসাথে দিচ্ছে, এখানে আচ্ছা, তো ওকে ওকে, তাহলে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে কি ডেডলক হবে নাকি হবে? সাইকেল না হলে তো ইয়া হয় না, ডেডলক তো হবে না মনে ডেডলক হয়। হয় না, হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, আমরা সামনে একটু আগাই, আমি একটু ব্রেক নিচ্ছি, 1 সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ আপনাদের কথাটা হচ্ছে ঠিক আছে, যে এখানে ডেডলক হবে না। সামনে হচ্ছে আমরা আর একটু দেখি এটার বিষয়ে, যে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, ওই জিনিসটা এখানে বোঝাবে যে কোনটা কাকে হোল্ড করে আছে। P1টা হচ্ছে দেখা গেলো যে এটা হোল্ড করে আছে কাকে, রিসোর্স 2কে, কিন্তু ওয়েট করছে কার জন্য, রিসোর্স 1-এর জন্য। সেই রিসোর্স 1-এর কিন্তু ইনস্ট্যান্স কয়টা, একটা মাত্র ইনস্ট্যান্স। ঠিক আছে, ওই একটা ইনস্ট্যান্সটা আপনার হচ্ছে অ্যাসাইন করা আছে হলো P2-র কাছে, P2 প্রসেসের কাছে। ওই যে একটা ইনস্ট্যান্স রিসোর্স 1-এর, সেটা নিয়ে টানাটানি লাগছে দুজন। কে P1 তো অলরেডি ওটাকে ব্যবহার করছে, ওটাকেই আবার চাচ্ছে হলো P1। ঠিক আছে, আবার দেখেন এখানে যে R3 ক্ষেত্রে যদি একটু দেখি, সে R3 ইনস্ট্যান্সই একটাই, এই যে ডট দ্বারা সেই ইনস্ট্যান্সটাকে বোঝাচ্ছে, সেই একটা ইনস্ট্যান্সকে নিয়ে আবার দুজন টানাটানি লাগছে। একটা ওই ইনস্ট্যান্সটাকে অলরেডি ব্যবহার করছে P3, কিন্তু P2 আবার ওইটাকে চেয়ে বসছে। আমরা যদি রিসোর্স 2-এর ক্ষেত্রে যাই, রিসোর্স 2-তে দেখবো এখানে কিন্তু দুটো ইনস্ট্যান্স। এখানে হচ্ছে এই P2টা হোল্ড করে আছে কিন্তু এই যে রিসোর্স 2-এর একটা ইনস্ট্যান্সকে, আরেকটা ইনস্ট্যান্স কিন্তু হচ্ছে হোল্ড করে আছে P1। তারা কিন্তু সেম ইনস্ট্যান্সটা কিন্তু হোল্ড করে নাই। ঠিক আছে, সুতরাং এখানে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে আমরা তো মিউচুয়াল এক্সক্লুশনের কথা দেখলাম, যে একটা রিসোর্সকে কেবলমাত্র একটা প্রসেসের কাছে যায়, তাহলে এখানে দুইটা কেন প্রসেসের কাছে গেল? এখানে কিন্তু দেখেন ইনস্ট্যান্স কিন্তু আছে, রিসোর্সের ভিতরে দুইটা রিসোর্স কিন্তু আছে, সিঙ্গেল ইনস্ট্যান্স কিন্তু একাধিক প্রসেসের কাছে যায়নি। প্রথমটা গেছে হলো P2-র কাছে, নিচেরটা গেছে হলো P1-এর কাছে। বোঝা গেল জিনিসটা? স্যার আরেকটু স্যার এটা একটু ক্লিয়ার করে ভালো হয়। ওকে, দেখেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, শুরুতে আমি বলে নিলাম যে একটা রিসোর্স কেবলমাত্র একটা প্রসেসের কাছে যাবে, একটা রিসোর্স একাধিক প্রসেস ব্যবহার করতে পারবে না। যদি করতে পারতো তাহলে তো ডেডলক বলে কিছু জিনিস থাকতো না। রিসোর্স যেহেতু লিমিটেড, এবং সেই রিসোর্সে যখন একটা প্রসেস অ্যাক্সেস নিবে, অন্য কোনো প্রসেস সেখানে আসতে পারবে না, বলেই তো ডেডলক জিনিসটা আসছে। এখন এখানে যে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি, এই গ্রাফ দেখে আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, যে কেবলই বললো যে রিসোর্স, একটা রিসোর্স থেকে কেবলমাত্র একটা প্রসেসের কাছে যাবে,
তাহলে এখানে তো আমি দেখতে পাচ্ছি যে রিসোর্স যে টু আর টু যে রিসোর্স, সে আর টু রিসোর্স থেকে পি ওয়ানের কাছেও গেছে, পি টুর কাছেও গেছে, দুইটা ক্ষেত্রে গেছে, কিন্তু কীভাবে গেল, কেন গেল? এখানে আপনার মাথায় রাখতে হবে যে এখানে যে রিসোর্সটা আছে সেই রিসোর্সের ইনস্ট্যান্স দুইটা, তার মানে ওই রিসোর্সের ভিতরে ছোট ছোট আরও দুইটা রিসোর্স আছে। সে একটা রিসোর্স দিচ্ছে হচ্ছে পি টুকে, আর একটা রিসোর্স দিচ্ছে হলো পি ওয়ানের কাছে। সেম ইনস্ট্যান্স কিন্তু দুজনের কাছে দেয় নাই, ঠিক আছে? এখানে যেমন জি আর স্যার, বুঝছি। এখানে যেমন আর ফোরে তিনটা ইনস্ট্যান্স আছে, তাহলে সে তিনটা প্রসেসের কাছে কিন্তু সে চাইলে দিতে প্রসেসকে পারে। ইউজ করতে পারবে। হুম, তিনটা প্রসেসের কাছে ইউজ করতে পারে, কিন্তু দেখেন এখানে যে সিঙ্গেল একটা ইনস্ট্যান্স আছে সেই অলরেডি হোল্ড করে রাখছে পি থ্রি, পি টু সেটাকে কিন্তু ওয়েট করছে তার জন্য এই ইনস্ট্যান্সটা কখন রিলিজ হবে তখন সেটা ব্যবহার করবে, তাছাড়া কিন্তু সে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না এই ইনস্ট্যান্সে। এটা বলতে চাচ্ছি, ক্লিয়ার এখন? জি স্যার। তাহলে স্যার এটা ডেডলক হবে? আচ্ছা, এটা এখন ডেডলক হবে কিনা সেটা হচ্ছে চিন্তা করতে হবে যে এখানে সাইকেল হলো কিনা। আপনারা একটু বলেন তো এখানে কি সাইকেল হয়েছে? সাইকেল হয়েছে স্যার নাকি? সাইকেল তো হচ্ছে না, কারণ সাইকেল আর টু হয়নি। তো দুইটা ইনস্টেন্স আছে এবং দুই জায়গাতে অ্যাট এ টাইম দিয়ে দিচ্ছে, কারণ এটা তো বসে থাকছে না। বসে থাকছে না, ওকে। এটা হচ্ছে ডেডলক হবে না। কারণ ডেডলক হবে না আমি একটু ধরে ধরে বলে দিই। প্রথমটা হচ্ছে যে এখানে দেখেন পি থ্রি যেটা আছে সেই পি থ্রি কি কারোর জন্য ওয়েট করছে তার কাজ শেষ করতে? না না না। না। তাহলে এই যে আর থ্রি যে ইনস্ট্যান্স নিয়ে সে কাজ করছিল সে কি একে ছেড়ে দেবে না তার যদি কাজ শেষ হয়ে যায়? পি থ্রি জি যদি, স্যার। ওকে, হ্যাঁ এই যদি কাজ ছেড়ে দেয় তাহলে এই আর থ্রি কি রিলিজ হয়ে যাবে না? আর থ্রি যে ইনস্ট্যান্স সেটা ফ্রি হয়ে যাবে না? ফ্রি হ্যাঁ। হবে। যদি ফ্রি হয় তাকে রিকোয়েস্ট করছিল কে বলেন তো? করছিল পি টু। পি টু, ওকে। পি টু যদি রিকোয়েস্ট করে তাহলে এখন এবার পি টু কাকে নিয়ে কাজ করা শুরু করবে? এই আর থ্রির এই ইনস্ট্যান্সটাকে নিয়ে কাজ করা শুরু করবে না? জি স্যার। এটাকে নিয়ে যখন কাজ করা শুরু করবে সে যাকে হোল্ড করে রাখছিল তাকে কি নিয়ে রাখবে? তাকে তো রিডিউস করে দিবে। তাহলে এই আর টুর এই ইনস্ট্যান্সটা তখন ফ্রি হয়ে যাবে না? জি স্যার। ওকে, এটা তখন ফ্রি হয়ে গেল, এই তখন এটা নিয়ে কাজ করা শুরু করলো, ওকে। এখন দেখেন এই পি টু আবার এই আর ওয়ানের এই ইনস্ট্যান্সকে নিয়েও বসে আছে না? জি স্যার। তাহলে এই পি টুতে যদি আর থ্রি নিয়ে কাজ করা শুরু করে এটাও কি সে নিয়ে বসে থাকবে নাকি এটাও রিলিজ করবে? এটাও রিলিজ করবে। এটাও রিলিজ করবে। এটাও যদি রিলিজ করে দেয় তাহলে একটা জিনিস চিন্তা করেন, এই এই ইনস্ট্যান্সটাকে রিকোয়েস্ট করছিল কে? পি অন। পি ওয়ান। তাহলে এই পি ওয়ান কি এবার ডিরেক্টলি একে অ্যাক্সেস করতে পারবে না, কারণ পি টুটাকে একে তো ছেড়ে দিল, তাহলে পি ওয়ান তো হ্যাঁ এবার ব্যবহার করতে পারবে। হ্যাঁ। এই তো এবার দেখেন পি ওয়ান পি টু পি থ্রি সবই কিন্তু এবার কাজ করতে পারছে, সব চলতেছে তাহলে টাইম। এখানে কিন্তু ডেডলক হচ্ছে না। এবার কি ক্লিয়ার জিনিসটা? যদি জি কোনো স্যার। কারণে প্রসেসগুলো কাজ করা আটকে যায় তখনই হবে ডেডলক, এটাই হচ্ছে ডেডলকের মেন কনসেপ্ট। ক্লিয়ার এখন? জি স্যার, তার মানে স্যার ডেড লকটা হচ্ছে প্রসেস প্রসেস যখন হচ্ছে ব্লক থাকবে তখনই ডেড লক, হ্যাঁ আর তখনই রিসোর্স ডেডলক। তো ডাটা বা যে কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ, তখনই ডেডলক। যদি প্রসেস তার এক্সিকিউশনটা যদি আটকায় যায়, কাজ করতে না পারে, তখনই সেটা হবে ডেডলক। এখানে আমরা যেমন দেখলাম যে কী সুন্দর প্রসেসগুলো একটার পর একটা রিসোর্সগুলোকে ব্যবহার করে তার কাজগুলো শেষ করে ফেললো, ঠিক আছে? তখন তো আর ডেডলক হচ্ছে না। যদি আটকায় ওকে। যায় তখনই ডেডলক হবে। ওকে, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা একটা কথা বললাম যে সাইকেল থাকলে ডেডলক হবে বা হতে পারে, সবসময় কি এটা সম্ভব কিনা যে সাইকেল দেখলেই এটা ডেডলক বলে দিতে পারি কিনা? এটার জন্য একটা কন্ডিশন, একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা চারটা যে কন্ডিশনগুলো দেখলাম আপনাদের হয়তো মনে আছে, একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন, আর হচ্ছে সার্কুলার ওয়েট। এখন এই যে চারটা কন্ডিশনের কথা বললাম এই চারটা কন্ডিশন হচ্ছে নেসেসারি কন্ডিশন বাট নট সাফিসিয়েন্ট কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশন এই জন্য বলছি কারণ যে শুধু সাইকেল থাকলেই আমি কখনোই বলতে পারি না যে কোনো একটা সিস্টেম ডেডলক হয়ে গেছে, ঠিক আছে? আমরা হচ্ছে নিচে কয়েকটা রিসোর্স অ্যালোকেশনের এক্সাম্পল দেখবো, সেখানে দেখবো যে সাইকেল আছে কিন্তু ডেডলক হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে দেখেন এখানে বলছে যে ইফ দ্য সাইকেল ইনভলভস অনলি এ সেট অফ রিসোর্স টাইপস ইচ অফ হুইচ হ্যাজ অনলি এ সিঙ্গেল ইনস্ট্যান্স। যদি এমন হয় যে প্রত্যেকটা রিসোর্সের ইনস্ট্যান্স একটা, প্রত্যেকটা রিসোর্সের, ভালো মতো বুঝবেন, প্রত্যেকটা রিসোর্সের ইনস্ট্যান্সই একটা আছে, তখন কেবল যদি সাইকেল হয় তখন আমরা বলতে পারি ডেডলক হবে। কিন্তু যদি রিসোর্সগুলোর মধ্যে একাধিক ইনস্ট্যান্স থাকে তখন শুধু সাইকেল দিয়ে আমরা বলতে পারবো না যে এটা ডেডলক, তখন অন্যান্যগুলো আমাকে স্যাটিসফাই করতে হবে। মিউচুয়াল এক্সক্লুশন দেখতে হবে, হোল্ড অ্যান্ড ওয়েট দেখতে হবে, নো প্রিমশন দেখতে হবে,
ঠিক আছে, শুধু সার্কুলার ওয়েট দিয়ে আমি ডেডলক কন্ডিশন স্যাটিসফাই করতে পারবো না। ক্লিয়ার জিনিসটা? তার মানে হচ্ছে যদি সাইকেল দেখি আমরা কখন ডেডলক বলতে পারবো, যদি রিসোর্সে একটা মাত্র ইনস্ট্যান্স থাকে তখনই কেবল বলতে পারবো যে সাইকেল আছে মানে ডেডলক। যদি রিসোর্সগুলোতে একাধিক ইনস্ট্যান্স থাকে তখন কিন্তু শুধু সাইকেল দিয়ে আমাকে ডেডলক এটা আমি বলতে পারবো না, তখন ওই 4টা কন্ডিশনে ফুলফিল করতে হবে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে হয়তো ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেখি। এখানে কি কোনো সাইকেল আছে? দেখেন তো, সাইকেল দেখা যায়? জি স্যার, একটা সাইকেল তো হ্যাঁ, আছে। একটু বলেন তো সাইকেলগুলো কিভাবে আসে। R2 P1 এভাবে বলেন। জি স্যার, R2 P1, R1 হুম P2, হুম R3 P3, R2। R2 একটাই? জি স্যার, দুটা হবে, এদিকে আবার R2 থেকে P2 তে যাবে, তারপর R3 থেকে P3 তে আবার R2। আচ্ছা, দেখেন তো আপনারা যেটা বললেন সেটার সাথে কি মিলে? এখানে যেই ইয়েটা দেখানো হয়েছে, পিওন থেকে শুরু করলেন R1, তারপরে P2, তারপরে হচ্ছে R3, P3, R2, P1, মিলছে না? তারপরে আবার হচ্ছে P2 থেকে শুরু করলেন P2, R3, P3, R2, P2, R2, এই তো মিলে তো দুটা সাইকেল। জি স্যার। জি ওকে, স্যার। এইখানে হচ্ছে যে আমরা সাইকেল যেহেতু দেখতে পাচ্ছি, সুতরাং এই সাইকেল থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি যেখানে ডেডলক হতে পারে। ঠিক আছে, ডিরেক্টলি আমরা কখনোই বলবো না যে ডেডলক হয়ে গেছে। এখন আপনারা একটু বলবেন যে এখানে ডেডলক কীভাবে হচ্ছে। এখানে আমরা একটু যদি দেখি যে এখানে মিউচুয়াল এক্সক্লুশন কি আছে, যে একটা রিসোর্স, সেই একটা রিসোর্স হচ্ছে কি একাধিক প্রসেসের কাছে গেছে, মানে রিসোর্সের ইনস্ট্যান্স, একটা ইনস্ট্যান্স দেখেন যে উপরে যে ইনস্ট্যান্সটা আছে সে একটা ইনস্ট্যান্স কি প্রসেস 1 এর কাছে গেছে আবার প্রসেস 2 এর কাছে গেছে, এমন কি হয়েছে? এমন কিন্তু হয়নি। সুতরাং মিউচুয়াল এক্সক্লুশন কিন্তু হয়েছে এখানে। ঠিক আছে, এরপর হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। এই যে R2 এর একটা ইনস্ট্যান্স সে P1 নিয়ে আসে, আবার সে ওয়েট করছে না, R1 এর জন্য ওয়েট করছে। আবার R2 এর একটা ইনস্ট্যান্স আরেকটা ইনস্ট্যান্স P2 নিয়ে আসে, R1 এর একটা ইনস্ট্যান্স P2 নিয়ে আসে, সে আবার ওয়েট করছে কার জন্য? R3 এর জন্য। কিন্তু R3 দেখেন এবার অ্যাসেন্ড করা আছে P3 এর কাছে, সেই P3 কিন্তু এবার ওয়েট করছে। আগে কিন্তু P3 ওয়েট করছিল না, কাউকে রিকোয়েস্ট করে নাই, এর জন্য কিন্তু ডেডলক ছিল না। এবার P3ও যেহেতু একটা রিকোয়েস্ট করে বসছে এখানে R2 এর কাছে, সুতরাং এবার কিন্তু ডেডলক হচ্ছে। এবার ডেডলকের কারণ বোঝা গেছে কেন ডেডলক হচ্ছে। জি স্যার। মানে এখানে হচ্ছে যেহেতু সাইকেল আছে, আমার হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশনও আছে, হোল্ড অ্যান্ড ওয়েটও আছে, নো প্রিমশনও খাটছে। এই জন্য আমি বলতে পারি যে এখানে সাইকেল দেখে আমি বলতে পারছি যে এখানে ডেডলক হয়েছে। সবগুলো কন্ডিশনে কিন্তু ম্যাচ করছে। যদি এমন হইতো যে এখানে ইনস্ট্যান্স কেবল একটাই, তখন ডাইরেক্ট সাইকেল দেখে আমি ডিসিশন নিতে পারতাম যে এটা হচ্ছে ডেডলক। আচ্ছা, আমরা এবার এখানে দেখি এখানে কি ডেডলক হবে কিনা, এটা দেখে কেউ একজন বলেন। আপনাদের কোশ্চেনে কিন্তু এভাবে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ একটা তুলে দেওয়া হবে, বলা হবে যেখানে এজগুলো কি, রিকোয়েস্ট এজগুলো কোনগুলো, অ্যাসাইনমেন্ট এজগুলো কোনগুলো, সেগুলো আইডেন্টিফাই করতে হবে। 2 নম্বর কোশ্চেন হবে যে এখানে ডেডলক হয়েছে কি হয় নাই, এটা হচ্ছে কোশ্চেন হবে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে। ঠিক আছে, তো এখানে বলেন তো এখানে কি ডেডলক আছে নাকি নাই? একটা সাইকেল দেখতে পাচ্ছি, এটা চেক করতে হবে। হ্যাঁ, চেক করে বলেন যেখানে ডেডলক হওয়ার সম্ভাবনা আছে কিনা। সাইকেল থাকলে যে ডেডলক হবে এটা কিন্তু আমরা বলতে পারি না, যদি একাধিক ইনস্ট্যান্স থাকে রিসোর্সে। এখানে কিন্তু আপনারা সাইকেল দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কি ডেডলক হবে, এটাই হচ্ছে মেইন কোশ্চেন। না স্যার, এটা ডেডলক হবে না। কেন হবে না? নিচে লেখা আছে তাই? নিচে লেখা না স্যার, স্যার, এখানে এটা তো স্মুথলি মনে হয় হচ্ছে। লাইনে স্যার। আচ্ছা, এবার হ্যাঁ ঠিক আছে, আপনার অ্যান্সার ঠিক আছে, এক্সপ্লেন করতে পারবেন কেন এটা হচ্ছে? স্যার, এখানে আর দুইটা যে আর আছে, এখানে R1 একটা ইনস্ট্যান্স, হ্যাঁ, আর একটা একটা করে ইনস্ট্যান্স অলরেডি মানে কাজ করতেই আছে, হুম এবং ওটা থামছে না। হুম এবং আরেকটা একটা একটা করে যেটা সার্কেলে আছে, হুম ওইটা হচ্ছে কন্টিনিউয়াস তো হচ্ছে, এবং একটাই মাত্র সার্কেল, এখানেও থামছে না।
আচ্ছা ঠিক আছে, মানে আপনি যেটা বলার চেষ্টা করছেন সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এখানে P2 কিন্তু কারোর জন্য ওয়েট করছে না, সুতরাং সে কিন্তু কাজ যখন শেষ করবে সে কিন্তু এই ইনস্ট্যান্সটাকে ফ্রি করে দেবে যেটা তার জন্য হোল্ড করা ছিল। ঠিক সেমভাবে P4 কিন্তু কারোর জন্য ওয়েট করছে না, কাউকে সে রিকোয়েস্টও করে নাই। সুতরাং এই ইনস্ট্যান্স R2 এর এই ইনস্ট্যান্স তার জন্য যে হোল্ড করে অ্যাসাইন করা ছিল, সেটাকে যে হোল্ড করেছিল, তার যখন কাজ শেষ হবে সে কিন্তু এটাকে ফ্রি করে দিবে। ঠিক আছে, এখন এটাকে যদি ফ্রি করে দেয় বা এটাকে যদি P2 ফ্রি করে দেয় তখন কি হবে দেখেন, এই R2 এর কি একটা বাকি থাকবে না, একটা ইনস্ট্যান্স বাকি থাকবে না? তো জি স্যার। P3 যখন এটাকে চাইবে তখন তো ওই ফ্রি ইনস্ট্যান্সটাকে P3 অ্যাক্সেস করতে পারবে, কারণ ওই ইনস্ট্যান্স বাকি আছে। আবার এখানে P2 যখন কাজ করে বের হয়ে যাবে, P2কে কে এই R1 এর এই ইনস্ট্যান্সটাকে কে চাচ্ছিল, এই যে P1 চাচ্ছিল, তখন P1ও তো সেটাকে নিতে পারবে। ঠিক আছে, সুতরাং কোনো প্রসেসের কাজ কিন্তু আর আটকে থাকছে না। P3ও একটা ইনস্ট্যান্স পাচ্ছে, R2কে পাচ্ছে, P1ও R1 এর একটা ইনস্ট্যান্সকে পাচ্ছে, সুতরাং এখানে কোনো প্রসেসে কিন্তু কাজ আটকে থাকছে না। এই জন্য এটাকে বলা হচ্ছে যে ডেডলক এখানে হবে না। ঠিক আছে, তাহলে এভাবে দেখে দেখে কি বোঝা যাবে, গ্রাফ দেখে দেখে? জি স্যার। এখানে হচ্ছে সেই সাইকেলের কথা দেখানো হচ্ছে যে সাইকেল আছে, তারপরে কিন্তু এখানে ডেডলক হচ্ছে না। ওকে, তো এখানে চলে আসলো যে মেথডস অফ হ্যান্ডেলিং ডেডলক, যে ডেডলক যদি হয়ে যায় তখন আমরা কি করতে পারি। তো ডেডলক হ্যান্ডেলিংয়ের জন্য তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে প্রিভেন্ট করতে হয়, প্রিভেনশন বা অ্যাভয়েড করতে হয়, সেটার জন্য একটা প্রোটোকল মেনটেন করতে হয় যেন ডেডলক স্টেট পর্যন্ত না যায় কোনো প্রসেস। এরপরে হচ্ছে যদি ডেডলক হয়ে যায় তাহলে সেটাকে কিছুটা পরিমাণ অ্যালাউ করা হয় এবং সেটাকে ডিটেক্ট করতে হয় যে কোন জায়গায় ডিটেক্ট হলো, এবং সেটাকে রিকভার করতে হয়। যদি ছোটোখাটো টাইপের ডেডলক হয় তাহলে এরকম করা যায় এবং সেটাকে ডিটেক্ট করে সেটা থেকে রিকভার করা যায়। তো এটা আমরা দেখবো সবগুলো, যে ডিটেক্টের পদ্ধতি কী, প্রিভেনশন অ্যাভয়েডেন্সের পদ্ধতি কী। আরেকটা হচ্ছে যে যদি খুবই নর্মাল পর্যায়ের ডেডলক হয় তাহলে সেটা ইগনোর করা যায়, কারণ এটা খুব তাড়াতাড়ি রিজলভ হয়ে যায় অটোমেটিক্যালি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ডেডলক মেনলি হ্যান্ডেল করা হয়। তো ডেডলক হ্যান্ডেলিংয়ের যে আমাদের ফার্স্ট যেই নিয়মটা ছিল সেটা হচ্ছে প্রিভেনশন অ্যান্ড অ্যাভয়েডেন্স, প্রিভেনশন ও অ্যাভয়েডেন্স ডেডলক। তো ডেডলকের কারণগুলো কী সেটা তো মাথায় আছে নিশ্চয়ই, এই যে মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন, সার্কুলার ওয়েট। তো কোনোভাবে যদি আমরা এই চারটা জিনিসকে আটকাইতে পারি তাহলে তো ডেডলক হ্যান্ডেল হয়ে যাবে। তো মিউচুয়াল এক্সক্লুশন জিনিসটা কী ছিল, সেটা ছিল যে একটা মাত্র রিসোর্স, একটা মাত্র প্রসেসই কেবল ইউজ করতে পারবে। এখন যদি এমন কোনো সিস্টেম আমি করে দিই যে এই জিনিসটা নন শেয়ারেবল যেটা ছিল সেটাকে শেয়ারেবল করে দিই, তাহলে তো ডেডলক থেকে হ্যান্ডেল করা সুবিধা হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যে মেথডস অফ হ্যান্ডেলিংয়ের প্রিভেনশন অ্যান্ড অ্যাভয়েডেন্স যে সিস্টেম, সেটা কিন্তু ঠিক ওই নেসেসারি যে কন্ডিশনগুলো ছিল সেগুলো কিন্তু সেম পয়েন্টেই হবে। ঠিক আছে, এরপরে আমাদের কী কী ছিল, যে ডেডলক যদি কোথাও অকার করেই যায় সেটাকে আমাদের ডিটেক্ট করতে হয় এবং সেখান থেকে রিকভার করতে হয়। এবং থার্ড আরেকটা ছিল, সেটা হচ্ছে যে যদি এমন কোনো একটা অবস্থায় চলে যায় যে নির্দিষ্ট কোনো অ্যালগোরিদম বা কোনো একটা রিকভারি সিস্টেম দিয়ে আমার হচ্ছে না, আর ডেডলকের যেই কন্ডিশন সেটাও খুবই কম, অল্প, সেখানে হচ্ছে এটাকে জাস্ট ইগনোর করা যায়। এবং এই অবস্থাতে কী হয় যে যদি আমি রিস্টার্ট করি সিস্টেমটা তাহলে দেখা যাবে যে আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে, মানে প্রসেসগুলো খুব একটা হ্যাম্পার করে না। এরকম টাইপের যদি ডেডলক হয় তখন সেটা আমরা ইগনোর করতে পারি জাস্ট। এই তিনটা হচ্ছে পদ্ধতি। তো শুরু করবো হচ্ছে আমরা ডেডলক প্রিভেনশন দিয়ে। তো ডেডলক প্রিভেনশনের যে নিয়ম সেটা হচ্ছে ওই চারটাই, মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন, সার্কুলার ওয়েট। তো এইগুলোর মধ্যে যদি আমরা একটা জিনিস আটকাইতে পারি, এই চারটা কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশনে আটকাইতে পারি তাহলে কিন্তু ডেডলক প্রিভেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো শুরুতে আমরা দেখব যে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন জিনিসটা কি বোঝাবে, যে নন শেয়ারেবল যে কন্ডিশনটা ছিল সেই নন শেয়ারেবল কন্ডিশনটাকে এখন আমাদের শেয়ারেবল করতে হবে। মানে রিসোর্সগুলো
একটা রিসোর্সই যেন একাধিক প্রসেস ইউজ করতে পারে, রিকোয়েস্ট করা মাত্র যেন সে ওই রিসোর্সটাকে ইউজ করতে পারে এমন একটা পর্যায়ে নিতে হবে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে শেয়ারেবল রিসোর্স, এই পর্যায়ে আমাকে নিতে হবে। 2 নম্বরে আছে হচ্ছে যে হোল্ড অ্যান্ড ওয়েট। হোল্ড অ্যান্ড ওয়েটের জন্য আমাকে একটা কন্ডিশন বলতে হবে। সেটা কি ছিল, যে একটা রিসোর্স একটা প্রসেস একটা রিসোর্সকে অবশ্যই হোল্ড করে থাকবে, অন্য একটা রিসোর্সকে সেই প্রসেসটা রিকোয়েস্ট করবে। এটা হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েটের কন্ডিশন ছিল। এখন আমাকে কী করতে হবে, এই হোল্ড অ্যান্ড ওয়েটের কন্ডিশনটা কাটাইতে হবে, মানে প্রিভেন্ট করার জন্য। তো এখানে কি বলা হচ্ছে দেখেন, টু ইনশিওর দ্যাট দ্য হোল্ড অ্যান্ড ওয়েট কন্ডিশন নেভার occurs in the system, we must guarantee that whenever a process requires a resource, it does not hold any other resource. তাহলে যেটা বোঝাবে সেটা হচ্ছে যে কোনো একটা প্রসেস যদি অন্য একটা রিসোর্সকে রিকোয়েস্ট করে, তাহলে ওই প্রসেসটা কোনো রিসোর্সকে নিয়ে আর হোল্ড করে থাকতে পারবে না, এটা হচ্ছে মেনটেন করতে হবে। ঠিক আছে, তাহলে আগে যেটা ছিল যে হোল্ডও করতে হবে, ওয়েটও করতে হবে, এখন বলা হচ্ছে যে প্রিভেন্ট করার জন্য যদি কোনো একটা প্রসেস কোনো একটা রিসোর্সকে রিকোয়েস্ট করে, তার জন্য যদি ওয়েট করে, তাহলে সেই প্রসেসটা অন্য কোনো প্রসেসকে হোল্ড করে থাকতে পারবে না, অন্য কোনো রিসোর্সকে তার কাছে অ্যাসাইন করা যাবে না। ঠিক আছে, এইটা হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট, এই প্রোটোকলটা মেনটেন করতে হবে। তো এটাই হচ্ছে সেই এখানে ডেসক্রিপশন আকারে দেখানো হচ্ছে যে এই জিনিসটা। আচ্ছা, এরপরে হচ্ছে যে নো প্রিএমশনের জিনিসটা কি ছিল, সেটা হচ্ছে যে একটা প্রসেস তার কাছে যেটা অ্যাসাইন করা আছে, সে পুরোপুরি তার কাজ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত সেই রিসোর্সটাকে সে ছাড়বে না। এটা ছিল নো প্রিএমশন। সে পুরোপুরি কাজ শেষ করবে, তারপরে রিসোর্সটাকে সে ছেড়ে দিবে, রিলিজ করবে অন্য একটা প্রসেস, তখন ওই রিসোর্সটাকে ব্যবহার করতে পারবে। তো এটাকে যদি আমি আটকাইতে চাই, তাহলে আমি কী করতে পারি দেখেন, এখানে সেটা বলছে যে দ্য থার্ড নেসেসারি কন্ডিশন ফর ডেডলক ইজ দ্যাট দেয়ার be no preemption of resources that have already been allocated. To ensure that this condition does not hold, we can use the following protocol. এখানে প্রোটোকলটা বলা হচ্ছে সেটা কি, if a process is holding some resources and requests another resource that cannot be immediately allocated to it, then all resources the process is currently holding are preempted. ওকে, তাহলে এটা দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ওই যে রিসোর্সকে যদি অন্য কোনো একটা প্রসেস রিকোয়েস্ট করে, তাহলে সেই প্রসেসটা হচ্ছে সেই রিসোর্সের কাছে যতগুলো প্রসেস হোল্ডিং অবস্থায় ছিল, মানে ওই রিসোর্সটাকে যে প্রসেস হোল্ড করেছিল সেগুলো সবগুলো প্রিম্পটেড হয়ে যাবে। নতুন যে প্রসেসটা রিকোয়েস্ট করছে তার জন্য সে ডেডিকেটেড হয়ে যাবে, সেই রিসোর্সটা কেবল রিকোয়েস্টিং প্রসেসের জন্য ডেডিকেটেড হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ওই রিসোর্সগুলো হচ্ছে ইমপ্লিসিটলি রিলিজড হয়ে যাবে, মানে জোরপূর্বকই রিলিজ হয়ে যাবে। এবং রিলিজ হলে কী হবে, যেগুলো রিকোয়েস্টিং প্রসেসগুলো ছিল সেগুলো ওই রিসোর্সগুলোকে সাথে সাথে নিতে পারবে, ইমিডিয়েটলি তাদের রিসোর্সগুলো গ্র্যান্ট হয়ে যাবে, তাহলে তো ডেডলক হচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে একটা প্রোটোকল মেনটেন করা যেতে পারে। তো এটাই হচ্ছে এখানে দেখানো আছে। আর এরপরে হচ্ছে যে সার্কুলার ওয়েটের যে ব্যাপারটা ছিল, সে সার্কুলার ওয়েটের ব্যাপারটা আমি যদি প্রিভেন্ট করতে পারি, সেটা কীভাবে দেখেন, এখানে সার্কুলার ওয়েটটা কীভাবে আসছিল, যে রিসোর্স 1 সেটা হচ্ছে অ্যাসাইন করা আছে প্রসেস 1-এর কাছে, প্রসেস 1 হচ্ছে রিকোয়েস্ট করছে কাকে, রিসোর্স 2-কে। তো এইভাবে হোল্ড অ্যান্ড ওয়েট করে করে তো একটা সার্কুলার ওয়েট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন এই সার্কুলার ওয়েটটাকে আমি প্রিভেন্ট করতে চাই, তাহলে কীভাবে করতে পারি, তো এটার জন্য একটা প্রোটোকল এভাবে চিন্তা করা যেতে পারে, যে যদি রিকোয়েস্ট যেগুলো হচ্ছে কোনো একটা প্রসেস যদি রিকোয়েস্ট করে এরকম একটা কাউকে, ধরেন আমি একটু সিম্পল যদি বলি, এখানে হচ্ছে R5 তাকে কার কাছে অ্যাসাইন করা আছে, প্রসেস 1-এর কাছে, কিন্তু প্রসেস 1 কাকে যাচ্ছে, R3-কে। তো এবার আমি প্রোটোকলটা এভাবে সেট করলাম, যদি নিউমেরিক্যালি বেশি R5 আর এটা হচ্ছে R3, তাহলে R5 যার কাছে অ্যাসাইন করা আছে যে প্রসেস, সে কখনোই R5-এর তুলনায় ছোট রিসোর্সগুলোকে, ছোট বলতে আমি নিউমেরিক্যালি ছোটোর কথা বলছি, যেমন হচ্ছে R3, R4, R2 এগুলোকে কখনোই রিকোয়েস্ট করতে পারবে না। ঠিক আছে, যদি রিকোয়েস্ট করতে না পারে তাহলে এটা কী হবে, আগে ক্যান্সেল আউট হয়ে যাবে, এই রিকোয়েস্টটা বাদ পড়ে যাবে।
এরপরে দেখেন R3 অ্যাসাইন করা আছে কার কাছে, প্রসেস 2 এর কাছে। প্রসেস 2 রিকোয়েস্ট করছে কারকে, R4 কে। এটা কি গ্র্যান্ট হবে? কেউ একজন বলেন তো এটা কি গ্র্যান্ট হবে? তাসনিম, এটা কি গ্র্যান্ট থেকে হবে? বড় কাজ হবে। হ্যাঁ, এবার ধরেন প্রোটোকলটা এরকম হচ্ছে যে যদি R5, আমি প্রথমটা আরেকবার বলি, সেটা হচ্ছে R5 রিসোর্সটা প্রসেস 1 এর কাছে অ্যাসাইন করা আছে এবং প্রসেস 1টা রিকোয়েস্ট করছে কাকে, R3 কে। কিন্তু প্রোটোকলটা এভাবে সেট করা আছে যে যদি বেশি নাম্বার বড় থেকে নিউমেরিক্যালি ছোটটাকে যদি রিকোয়েস্ট দিবে অ্যাসাইন না। করা থাকে তাহলে ছোটোটার গ্র্যান্ট হবে না, রিকোয়েস্টে গ্র্যান্ট হবে না। তাহলে এটার কথা বলেন, R3টা অ্যাসাইন করা আছে কার কাছে, প্রসেস 2 এর কাছে। তাহলে প্রসেস 2 হচ্ছে এবার রিকোয়েস্ট করছে কাকে, R4 কে। এটা কি গ্র্যান্ট হবে নাকি হবে না? আচ্ছা, হবে। হবে। এরপরে হচ্ছে R4 অ্যাসাইন করা আছে হলো প্রসেস 3 এর কাছে। প্রসেস 3 রিকোয়েস্ট করছে কাকে, R1 কে। এটা কি গ্র্যান্ট হবে? আর না। হবে? হবে না, এই জন্য এখানে ক্রস করা আছে। এবার R1 অ্যাসাইন করা আছে কার কাছে, প্রসেস 4 এর কাছে। প্রসেস 4 রিকোয়েস্ট করছে কাকে, R5 কে। এটা কি গ্র্যান্ট হবে? হবে। হবে। এই যে অবস্থাটা দেখলাম, এখন কি আর সার্কুলার ওয়েটটা আছে যদি মাঝখানে দুইটা ওয়েট আমি ক্যান্সেল আউট করে ফেলি? না। নাই। ঠিক আছে, এইভাবে কিন্তু সার্কুলার ওয়েটটাও কাটানো গেল। সুতরাং প্রিভেনশনগুলো এইভাবে করা সম্ভব। এখানে হচ্ছে আরেকটা এক্সাম্পলের মাধ্যমে সেই জিনিসটা দেখানো হচ্ছে যে দেখেন R5টাকে অ্যাসাইন করা আছে যেহেতু প্রসেস 1 এর কাছে, সে যতই রিকোয়েস্ট করুক R3 এর কাছে, যতই রিকোয়েস্ট করুক R4, সবগুলো কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। R3 প্রসেস 2 এর কাছে অ্যাসাইন করা আছে, এই জন্য R4 এর সেই রিকোয়েস্টটা গ্র্যান্ট হলো। R4 এর সেই অ্যাসাইন করা আছে হলো প্রসেস 3 এর কাছে। প্রসেস 3 রিকোয়েস্ট করছে R1 কে, সেটা কিন্তু আর গ্র্যান্ট হচ্ছে না। R1 অ্যাসাইন করা আছে প্রসেস 4 এর কাছে। প্রসেস 4 রিকোয়েস্ট করছে R5 কে, এটা কিন্তু গ্র্যান্ট হবে, কারণ কি এটা R1, এটা R5। ঠিক আছে, এটা গ্র্যান্ট হবে। এই হচ্ছে নিয়ম। এ পর্যন্ত বোঝা গেছে আচ্ছা, সব এই কিছু? তোমার কোনো কোশ্চিন আকারে থাকবে স্যার? বুঝি নাই। এখন যেটা দেখলাম এটা কি কোনো কোশ্চিন আকারে থাকবে যে হ্যাঁ, ওকে, হ্যাঁ। এখানে কোশ্চিন কিভাবে হবে? কোশ্চিনটা হবে যে ডেডলক যদি হয়ে যায় কোনো একটা জায়গায়, তাহলে ডেডলক প্রিভেনশনের মেথডগুলো কী কী, তখন আপনাকে সেই পয়েন্টগুলো আবার লিখতে হবে। সেটাও কি মিউচুয়াল এক্সক্লুশন। সেই মিউচুয়াল এক্সক্লুশনটাকে কীভাবে আপনি প্রিভেন্ট করেন, সেটা কি, যে যেটা নন শেয়ারেবল ছিল সেটাকে আপনি শেয়ারেবল করে দেন। হোল্ড অ্যান্ড ওয়েট। হোল্ড অ্যান্ড ওয়েট কী হবে, যে যদি কোনো একটা প্রসেস কোনো একটা রিসোর্সের জন্য ওয়েট করে তাহলে সে কাউকে হোল্ড করতে পারবে না। এটা হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েটের মাধ্যমে আপনি প্রিভেন্ট করলেন। নো প্রিভেনশনে কী থাকলো, যদি কোনো একটা রিসোর্সকে কোনো একটা প্রসেস রিকোয়েস্ট পাঠায়, তাহলে ওই প্রসেসটা যার কাছে অ্যাসাইন করা ছিল সবগুলো প্রসেস রিলিজ হয়ে যাবে। তাহলে ওই রিসোর্সটা নিজে, মানে অন্য একটা প্রসেস যে রিকোয়েস্ট করলো সে তাকে ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে নো প্রিভেনশন। আর সার্কুলারিটি কী হলো, যে এই যে একটা প্রোটোকল আমি মেনটেন করলাম, যে নিউমেরিক্যালি বড় ভ্যালু যেগুলো যদি কারো কাছে অ্যাসাইন করা থাকে, তাহলে নিউমেরিক্যালি ছোটো ভ্যালু রিসোর্সগুলোকে সে রিকোয়েস্ট করতে পারবে না। এই 4টা পদ্ধতির মাধ্যমে আমরা ডেডলকটাকে প্রিভেনশন করতে পারছি। ক্লিয়ার এ পর্যন্ত? বুঝা গেছে তাসনিম? স্যার এটা আরেকবার একটু বলেন, মানে মাঝখানে সবকিছু কেন জানি এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, সেটা হচ্ছে যে ডেডলকের নেসেসারি কন্ডিশনগুলো তো আমরা বুঝছি নাকি, 4টা কন্ডিশন: মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিভেনশন, আর হচ্ছে সার্কুলার ওয়েট, তাই তো? এগুলো হচ্ছে ডেডলক হওয়ার আচ্ছা, মেন কারণ। তো চারটা স্যার মানে একটু ইজি ভাবে একটু বললে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে দেখেন, আমি আরেকবার বলি, সেই ডেডলক প্রিভেনশনের যে ডেডলক হওয়ার যে কারণগুলো ছিল, সেই ডেডলক হওয়ার মানে প্রিভেন্ট করার জন্য কিন্তু আমার ওই 4টা কারণকে ঠেকাইতে হবে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তাহলে ডেডলক হচ্ছিল কার জন্য? মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিভেনশন, সার্কুলার ওয়েট, এগুলোর জন্য ডেডলক হচ্ছিল। এখন এই কারণগুলোকে যদি আমি আটকাইতে পারি তাহলে তো ডেডলক হবে না। তাহলে মিউচুয়াল এক্সক্লুশন বলতে কী বোঝাচ্ছিল, যে আমার প্রত্যেকটা রিসোর্স নন শেয়ারেবল ছিল। যে একটা রিসোর্সকে যদি কোনো একটা প্রসেস হোল্ড করে, ওই রিসোর্সকে আর কেউ ব্যবহার করতে পারবে না। তাহলে আমি যদি এটা প্রিভেন্ট করতে চাই তাহলে কী মেকানিজম আনতে পারি, ওই একটা রিসোর্সকে একাধিক প্রসেস অ্যাক্সেস করতে পারবে এট এ টাইম। তাহলে তো এটা মিউচুয়াল এক্সক্লুশন থাকলো না। এই জিনিসটা প্রিভেন্ট করতে পারলাম। ক্লিয়ার? ওকে। হোল্ড অ্যান্ড ওয়েট বলতে কি বোঝানো হচ্ছে, যে একটা প্রসেস একটা রিসোর্সকে হোল্ড করে রাখবে, অন্য আরেকটা রিসোর্সকে রিকোয়েস্ট করবে বা তার জন্য ওয়েট করে থাকবে। এর জন্য তো ডেডলক হচ্ছিল। এটাকে আটকাইতে হবে। এখন এটাকে আটকাবো কীভাবে? বলা হলো যেখানে প্রোটোকলটা মেনটেন করবে এরকম, যে কোনো একটা প্রসেস যদি কোনো একটা রিসোর্সকে রিকোয়েস্ট করে, তাহলে সেই প্রসেসটা আর কোনো
রিসোর্সকে হোল্ড করে রাখতে পারবে না। রিকোয়েস্ট করা মাত্রই সে আগে যে রিসোর্সটাকে নিয়েছিল সেটা রিলিজ হয়ে যাবে। ক্লিয়ার এই পয়েন্টটা? আচ্ছা জি স্যার। ওকে, এরপরে হচ্ছে নো প্রিমশন। নো প্রিমশনে বলা হচ্ছে যে কারণটা যেটা ছিল যে একটা প্রসেস যে রিসোর্সটাকে নিয়ে বসে আছে তার কাজ না শেষ করা পর্যন্ত সেই রিসোর্সটাকে রিলিজ করবে না। আচ্ছা, এখন এই প্রিভেনশনের জন্য কি বলা হচ্ছে, তার প্রোটোকলটা কী হবে, যদি কোনো একটা রিসোর্সকে কোনো একটা প্রসেস হঠাৎ করে রিকোয়েস্ট করে বসে, তাহলে ওই রিসোর্সটাকে যে যে প্রসেস আগে ব্যবহার করছিল ওই প্রসেসগুলো বাদ চলে যাবে। যে অবস্থায় ছিল ওই অবস্থায় বাদ চলে যাবে, রিকোয়েস্টিং প্রসেসকে নিয়েই ওই রিসোর্সটা থাকবে। এই প্রোটোকলটা মেনটেন করা হবে, তাহলে ডেডলকটা প্রিভেন্ট হবে। বোঝা গেল নো প্রিমশনের কাহিনী? এটা কি স্যার বুঝছেন? এটা আরেকবার বলুন। আচ্ছা, নো প্রিমশন জিনিসটা কি, সেটা হচ্ছে যে কোনো একটা প্রসেস যদি কোনো একটা রিসোর্সকে নিয়ে থাকে, তাহলে ওই প্রসেসের যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত সেই রিসোর্সটাকে কিন্তু রিলিজ করবে না। এখন যতক্ষণ না রিসোর্স হ্যাঁ রিলিজ করে তাহলে অন্য প্রসেস তো তাকে ব্যবহার করতে পারবে না। এখন হ্যাঁ এটার কারণে তো ডেডলক হচ্ছিল, এখন ডেডলকটাকে আমাকে প্রিভেন্ট করতে হবে। তাহলে নিয়মটা কি বলা হচ্ছে, নিয়ম বলা হচ্ছে যদি কোনো একটা রিসোর্সকে অন্য কোনো একটা প্রসেস রিকোয়েস্ট করে, তাহলে ওই রিসোর্সটা আগে থেকে তো অন্য কোনো প্রসেস তো ব্যবহার করছিল নিশ্চয়ই, তাহলে যারা আগে থেকে ব্যবহার হ্যাঁ করছিল ওই প্রসেসগুলোকেই রিসোর্সটা ছেড়ে দেবে বাদ, নতুন যে প্রসেসটা রিকোয়েস্ট করলো তাকে নিয়েই সে থাকবে। মানে ওই রিসোর্সটা ওই প্রসেসটাকে ব্যবহার করতে দিবে, যে রিকোয়েস্ট করলো তাকেই, আগের ব্যবহার করাগুলোকে সে ডিলিট করে দেবে, বাদ করে দেবে। এবার বোঝা গেল নো প্রিমশন জিনিসটা? জি স্যার। এটা হচ্ছে নো প্রিমশন। আর সার্কুলার ওয়েটটা নিশ্চয়ই বোঝা গেছে যে এখানে তো হোল্ড অ্যান্ড ওয়েটের একটা ব্যাপার থাকছে, ওই জন্য আমরা সবসময় দেখলাম যে সার্কুলার ওয়েট চলে আসছিল। এবার আমরা সার্কুলার ওয়েটটা আটকানোর জন্য কি প্রোটোকল মেনটেন করলাম, সেটা হচ্ছে যে এখানে যে নিউমেরিক্যালি বড় যেগুলো রিসোর্সগুলো থাকবে সেটা দিয়ে যদি অ্যাসাইন করা থাকে কোনো একটা প্রসেস, তাহলে তার চাইতে ছোট রিসোর্সগুলোকে সে রিকোয়েস্ট করতে পারবে না। তাহলে কিন্তু এখানে আমি সার্কুলার ওয়েটটাকেও ঠেকাইতে পারছি। তার মানে মেন উদ্দেশ্য হচ্ছে যে ডেডলকের যে কারণ সেগুলোকে আমাকে প্রিভেন্ট করতে হবে, তাহলে ডেডলকটা প্রিভেন্ট করা সম্ভব। ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। আর কারো কোনো সমস্যা আছে বুঝতে ডেডলক প্রিভেনশনে? না স্যার মনে হয় আচ্ছা, আর যদি না থাকে আমরা আগামী দিন থেকে ডেডলক অ্যাভয়েডেন্স, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, এখান থেকে ম্যাথ শুরু হবে, তো সামনের দিন থেকে আমরা ডেডলক অ্যাভয়েডেন্স থেকে শুরু করবো, ঠিক আছে? আর যদি কারো কোনো সমস্যা না থাকে আমরা এখানে ক্লাস শেষ করতে পারি। কারো কোনো জিজ্ঞাসা আছে?